হেলা কাইপ কয়, যার অর্থ ডিস্ট্রয়েড লস্ট ভিলেজ। তো আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি একটা হরর টার্কিস্ট মুভির কনসেপ্টটা মনোযোগ দিয়ে দেখতে থাকবেন আর মুভির শেষ টুইস্ট পর্যন্ত অপেক্ষা করতে থাকুন। সব কিছুই বুঝতে পেরে যাবেন আর আপনার মাথায় নষ্ট হয়ে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। মুভির শুরুতে দেখা যায় একটা ডেড বডিকে দাফন করার জন্য কফন পরানো হচ্ছিল। এরপর কিছু লোকজন কবরস্থান গিয়ে তাকে দাফন করে দেয়, কিন্তু শকিংলি লোকটাকে দাফন করার পরে সে আবার পুনরায় জীবিত হয়ে যায় আর চিল্লাতে শুরু করে। তো এখানে কি হয়েছে? লোকটাকে কি জীবিত দাফন করে দেওয়া হয়েছে? এই বিষয়টা আমরা মুভির শেষে জানতে পারবো। এরপর এখান থেকে সিন শিফট হয়ে আমাদের একটা ফ্যামিলিকে দেখানো হয়। এখানে সুয়াদের স্ত্রী নারমিনের ভাই এন্দার আর সুয়াদের ছেলে ইফার ছিল। তারা মাঝরাতে কোথাও যাচ্ছিল, কিন্তু এখানে এফে একেবারে চুপচাপ ছিল, কারণ সে বোবা ছিল। তারা এই রাস্তায় 19 নম্বর গ্রাম খুঁজছিল, কিন্তু তারা এখানে 18-র পর সোজা 20 নম্বর দেখতে পায়। তারা ভাবছিল হয়তো তারা রাস্তা ভুলে গিয়েছে, আর জিপিএসে তারা সঠিক রাস্তাও খুঁজে পাচ্ছিল না যে আসলেই এই 19 নম্বর গ্রাম কোথায় চলে গেল। এখানে কোনো সিগন্যাল বা নেটওয়ার্কও ছিল না, তাই তারা কেউ কাউকে ফোনও করতে পারছিল না। তাই তাদের মধ্যে এখানে একটু ঝগড়াও হয়ে যায়। তখন সুয়াদ বলছিল, আমি আমার ফ্রেন্ডের সাজেশনে এই 19 নম্বর গ্রামে যাচ্ছি, কিন্তু আমাদের এই রাস্তায় নিয়ে আসার আসল রিজন হচ্ছে নারমিন। এরপর তারা আরও এই রাস্তা দিয়ে যেতে শুরু করে। তখন এই রাস্তায় একটা অদ্ভুত লোক দেখতে পায় নারমিন, যেটা দেখে নারমিন খুবই ভয় পেয়ে যায়। তাই সে সোয়াদকে এই বিষয়টা খুলে বলে, কিন্তু সোয়াদ এখানে কাউকেই দেখতে পাচ্ছিল না। এরপর যখন তারা এগিয়ে যাচ্ছিল তখন তারা একটা ট্রাকের মধ্যে 3টি কফিন দেখতে পায়, কিন্তু তবুও তারা ওই ট্রাক ড্রাইভারের কাছে হেল্প চায়, বলে আমাদের 19 নম্বর গ্রামে পৌঁছে দিন। তখন ড্রাইভার বলে আপনারা আমার পিছে পিছে আসুন। এরপর তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তারা রাস্তার পাশে অনেক অদ্ভুত রকমের মানুষ দেখতে পাচ্ছিল, তাদের দেখতে লাশের মতো লাগছিল। এরপর ট্রাক এখান থেকে চলে যায় আর তারা 19 নম্বর গ্রামে পৌঁছে যায়। কিন্তু চিন্তার বিষয় হচ্ছে এখানে এখনও পর্যন্ত কোনো সিগন্যাল বা নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না। তাই সোয়াদ তার বন্ধুকে ফোন করে এটাও জিজ্ঞেস করতে পারছিল না যে তারা কোন বাড়িতে উঠবে। এমনকি সোয়াদ এটাও জানতো না এই গ্রামের হেড কে ছিল। যাই হোক, এখানে অনেক রাত হয়ে যাওয়ার জন্য তারা গাড়ির মধ্যে রাত কাটানোর জন্য ডিসিশন নেয়, কিন্তু নারমিনের এখানে আনকমফোর্টেবল লাগছিল। সোয়াদ এখানে রেগে গিয়ে বলে, আমি তোমার জন্যই এই ঝামেলায় ফেঁসেছি, তাই ছোট ছোট বিষয় নিয়ে এত ডিস্টার্ব করো না। এখন কিছুক্ষণ পরে সোয়াদ দেখতে পায় এফে গাড়ি থেকে বের হয়ে এসেছে আর তার চোখ কালো হয়ে গেছিল। তখনই তাকে পিছন থেকে কেউ একজন টেনে নিয়ে যাচ্ছিল, কিন্তু এটা সোয়াদের একটা স্বপ্ন ছিল আর নারমিন তাকে জাগিয়ে তোলে। এরপর তারা যখন সকালে গাড়ি নিয়ে যাচ্ছিল তখন তারা কিছু গ্রামের লোক দেখতে পায়, তাই তাদের কিছু জিজ্ঞেস করতে চায়, কিন্তু লোকগুলো তাদের খুব ইগনোর করছিল, তাদের প্রশ্নের কোনো জবাব দিচ্ছিল না। এটা সোয়াদের খুবই অদ্ভুত মনে হচ্ছিল। পাশাপাশি এখানে বৃদ্ধ ও বাচ্চারাও তাদের দিকে আজব নজরে তাকিয়েছিল। তখনই এখানে মুক্তার মনকার চলে আসে, সে গ্রামের হেড ছিল। সোয়াদ তাকে বলে, গ্রামের লোকেরা আমাদের দেখে এরকম আজব দৃষ্টিভঙ্গি কেন করছে? মনকার বলে, এটার আলাদাই কারণ আছে, আপনারা এই বিষয়ে কোনো চিন্তা করবেন না। মনকার বলে, আপনার বন্ধু আমাকে আগেই ইনফর্ম করেছিল, তাই আপনাদের জন্য একটা ঘর দেখে রেখেছি। মনকার আরও বলে যে আপনারা এখানে কি জন্য এসেছেন? তখন সোয়াদ বলে, কি জানেন আপনি? মনকার বলে, আপনারা এখানে একটি হিস্টোরিক্যাল প্লেস দেখতে এসেছেন, আপনারা হোটেল বা রেস্টুরেন্টে অযথা টাকা নষ্ট করতে চান না, তাই আপনারা সস্তায় এই গ্রামটাকে সিলেক্ট করেছেন। তখন সোয়াদও তার সাথে হ্যাঁ বলে দেয়। এরপর মনকার তাদের একটা ঘরে নিয়ে যায়, যেটা সবসময় খালি পড়ে থাকতো। সোয়াদরা এখানে 4 দিন থাকবে, তাই তারা চিন্তা করছিল তারা এখানে অ্যাডজাস্ট করে নেবে। মনকার যখন চলে যাচ্ছিল তখন সোয়াদ তাকে জিজ্ঞেস করে, এখানে নেটওয়ার্ক কভারেজ নেই কেন? মনকার বলে, এই গ্রামে কেউ মোবাইল ব্যবহার করে না, কিন্তু আমার অফিসে ল্যান্ডলাইন নাম্বার আছে, আপনি চাইলে সেখান থেকে কল করতে পারেন। এরপর তাদের সবাই নিজের জিনিসপত্র ঘরে নিয়ে যায়
কিন্তু এফে জানলা দিকে বাইরে তাকিয়ে দেখছিল। মুনকার তাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে এখান থেকে চলে যায়। এরপর এন্দার বলছিল আমি বাইরে ঘুরতে যাচ্ছি, কিন্তু সোয়াদ বলে কোথাও যাওয়ার দরকার নেই, এতে করে মানুষ আমাদের সন্দেহ করবে। এটা শুনে এন্দার আর নারমিন বলছিল এই গ্রাম ম্যাপের মধ্যে কোথাও নেই, তাই মানুষ কিভাবে আমাদের সন্দেহ করতে পারে। এটা বলে এন্দার গ্রাম দেখতে বাইরে বেরিয়ে পড়ে। এরপর নারমিন এফেকে ঘুম পাড়িয়ে জিনিসপত্র গোছাচ্ছিল। তখনই একটা তার সামনে আয়না দেখতে পায়, যেটা কিনা চাদর দিয়ে ঢাকা ছিল। যখন সে চাদরটা সরিয়ে ফেলে তখন সে দেখতে পায় পিছন থেকে কেউজন দৌড়ে চলে যাচ্ছে। যখনই সে তাকে দেখতে চায় তখন পিছনে কেউ ছিল না। এরপর সে যখন আয়না আবার চেক করে তখন সে আর কাউকেই দেখতে পায় না। তাই এইটা তার কাছে একটা কল্পনা মনে হচ্ছিল। কিছুক্ষণ পরে এফে তার রুম খুব লাল দেখতে পাচ্ছিল, আর হঠাৎ করে সেই রুমের মধ্যে অনেকগুলো ভূত বা জিন চলে আসে। এইগুলো দেখে এফে খুব ভয় পেয়ে যায় আর চাদর দিয়ে নিজেকে ঢেকে ফেলে। তার কিছুক্ষণ পরে জিন ভূত সব গায়েব হয়ে যায়, মানে নর্মাল হয়ে যায়। অন্যদিকে সোয়াদ একটা বক্স ওপেন করে, যেটাতে অনেকগুলো আলাদা আলাদা মানুষের ছবি ছিল। সোয়াদ এগুলো দেখে আবার সেই আগের জায়গায় রেখে দেয়। কিছুক্ষণ পর নারমিন তার সাথে কথা বলে। তখন সোয়াদ বলে আমরা শুধু এখানে 4 দিনের জন্য এসেছি, 4 দিন এখানে থেকে আমরা সবাই চলে যাব। এটাই আমাদের প্ল্যান ছিল, তাই প্ল্যান মতো আমরা কাজ করব। কিছুক্ষণ পর তারা দুজনেই ঘুমিয়ে পড়ে, আর আমরা তাদের রুমে সেই জিনগুলো দেখতে পাই যারা কিনা তাদের উপর নজর রাখছিল। অন্যদিকে আমরা এন্দারকে দেখতে পাই, যে কিনা পুরো গ্রাম ঘুরছিল, কিন্তু কোনো মানুষ দেখতে পাচ্ছিল না। সে হাঁটতে হাঁটতে একটা নদীর কাছে পৌঁছে যায়। সেখানে তাকে একটা হাত টেনে ধরে, কিন্তু সে কোনোভাবে সেখান থেকে বেঁচে পালাতে শুরু করে। তখনই সে নদীতে অনেকগুলো লাশ ভেসে যেতে দেখে, আর অনেক রক্তও ছিল। আর এন্দার এখান থেকে পালিয়ে ভয়ে জঙ্গলে ঢুকে যায়। সেই জঙ্গলের ভিতরে একটা মেয়েকে পেয়ে যায়, আর মেয়েটা এন্দারের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু এন্দার তাকে ফলো করে। এন্দার তাকে জিজ্ঞেস করতে চাইছিল এই জঙ্গলে কি হচ্ছে, আর মেয়েটা জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ করে এক জায়গায় দাঁড়িয়ে যায়, আর তার পেছনে এন্দার ছিল। এন্দার সেই মেয়েটার সাথে কথা বলতে চায়, কিন্তু মেয়েটি আসলে একটা জিন ছিল, যে কিনা এন্দারকে খুব ভয় দেখাচ্ছিল। তাই এন্দার খুব ভয় পেয়ে যায়, আর দিন দুপুরবেলায় রাতের মতন অন্ধকার হয়ে যায়। আর এন্দার নিজেকে অনেকগুলো কঙ্কালের মাঝখানে খুঁজে পায়, আর হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। সে তার ঘরে ছিল, কিন্তু ভাবছিল আমি হঠাৎ করে কিভাবে ঘরে এলাম। যাই হোক, এই বিষয়ে সে নারমিনকে জিজ্ঞাসাবাদ করে। তার সাথে যা যা হয়েছিল তা সে সব কিছু খুলে বলে। তাই নারমিন বলে অনেক রাত হয়ে গেছে, তুমি যখন ঘুরতে গিয়েছিলে তার কিছুক্ষণের মধ্যে তুমি চলে এসেছিলে, আর এইসব যা কিছু দেখেছো তার সব কিছু তুমি স্বপ্নে দেখেছো। যাও এখন রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। তখন তো সে রুমে যায়, কিন্তু এখনো পর্যন্ত বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে। অন্যদিকে এফের ঘুম ভেঙে গিয়েছিল, আর জানলা দিয়ে নিচের দিকে তাকিয়েছিল, যেখানে অনেকগুলো মানুষ 3টা কফিন নিয়ে সেখানে দাফন করছিল। এইসব দেখে ভয়ে সে নারমিনের কাছে চলে যায়। পরের দিন সকালে সবাই ব্রেকফাস্ট করার জন্য একসাথে বসে, কারণ নারমিন এখানে কিছু জোগাড় করে খাবার বানিয়েছিল, কিন্তু খাবার সময় কেউ কিছু মজা পাচ্ছিল না। তাই সোয়াদ বলছিল বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসতে। এখানে তারা 3 জন কথা বলছিল যে তাদের নাকি দম বন্ধ হয়ে আসছিল, আর শরীরে কিছু ঘায়ের মতন ফোসকা হয়ে গেছে, কিন্তু এফের শরীরে এই ধরনের কোনো সমস্যা দেখা যায়নি। এরপর নারমিন খাবার জোগাড় করার জন্য বাইরে চলে যায়। সোয়াদ এখানে বই পড়ছিল, আর এন্দার এফের সাথে ঘরে বসেছিল। কিন্তু এখানে এন্দার একটা অদ্ভুত ধরনের শব্দ শুনতে পায়, কিন্তু এফে এইগুলো কিছুই শুনতে পাচ্ছিল না। এইদিকে নারমিন মুনকারের কাছে পৌঁছে যায়। মুনকার নারমিনকে এখানে নতুন ইমাম নাকিরের সাথে পরিচয় করায়। নারমিন মুনকারকে জিজ্ঞেস করে এই গ্রামটা এত অদ্ভুত কেন, কাউকেই দেখতে পাচ্ছি না। তখন সে বলে আজকে লন্ড্রি ডে, তাই গ্রামের সব মহিলারা নদীতে কাপড় ধুতে গেছে। এটা শুনে নারমিনের একটু অদ্ভুত মনে হয় যে এই যুগে মানুষ এই ধরনের কাজ কিভাবে করতে পারে, কিন্তু মুনকার বলে আমাদের গ্রাম সবসময় এইরকমই, মানে অনেক পুরনো। নারমিন জিজ্ঞেস করে গ্রামের সব পুরুষ মানুষরা কোথায়। তারা বলে আজকে জুম্মার দিন, তাই তারা নামাজ পড়তে গেছে, আর আমরাও যাচ্ছি। আর আপনার কিছু দরকার হয় তাহলে আপনি নদীর কাছে মহিলাদের কাছে কিছু চাইতে পারেন। তখন নারমিন সেই নদীর কাছের মহিলাদের এখানে পৌঁছে যায়। তাদেরকে সে হাই হেলেও বলে, কিন্তু তাদেরকে দেখতে একেবারে জিনদের মতো লাগছিল। এটা দেখে নারমিন খুব ভয় পেয়ে যায়। তখন একটা মেয়ে এসে তাকে সামলায়, আর আশেপাশের সব মহিলারাও নর্মাল হয়ে যায়। নারমিন মেয়েটাকে জিজ্ঞেস করে এখানে খাবার দাবার কোথায় পাওয়া যাবে। মেয়েটি বলে আমার সঙ্গে আসো, আমি তোমাদের জন্য খাবারের কিছু ব্যবস্থা করে দিচ্ছি। তাই নারমিন সেই মেয়েটির বাড়ি চলে যায়। অন্যদিকে মুনকার আর নাকির সুয়াদের বাড়ি এসে বলতে থাকে আজকে জুম্মা, তাই আপনাকে আজ নামাজ পড়া উচিত। কিন্তু সোয়াদ বলে আমি 10 বছর ধরে কোনো নামাজও পড়িনি আর কোনো দোয়াও করিনি, তাই হঠাৎ করে আমি আর যাব না।
কিন্তু তারা দুজন খুব জোর করে তাকে নিয়ে যায়, বলে আপনার ভালোই লাগবে আর লোকেদের সাথে আপনার পরিচিত হতে পারবেন। এরপর তারা মসজিদে পৌঁছে যায়, কিন্তু ইমামের সূরা পড়ার সময় সুয়াদ এখানে কিছু ভিশন দেখতে পায়, যেখানে কিছু অসুস্থ লোকজন আর অ্যাম্বুলেন্স ছিল। আর এইগুলো কি আমরা শেষ হতে হতে ঠিক বুঝতে পারবো। আর টুইস্ট খুবই চমৎকার, যেটা দেখে আপনি হাঁ করে থাকবেন। নামাজ শেষ হওয়ার পর সুয়াদ নাকিরকে জিজ্ঞেস করে, ইমামের কথা শোনার সময় আমার বুক খুব জোরে জোরে কাঁপছিল। এখানে আমার প্রশ্ন হচ্ছে, ওপরওয়ালা কি আমাদের সব গুনাহ মাফ করে দেয়? তখন এখানে নাকির বলে, ফরেন মুভিতে দেখানো হয় সারা দুনিয়ার পাপ করে গেলেও গডের কাছে যাওয়ার পরে সেই পাপ মুছে ফেলা হয়, কিন্তু এইখানে সেরকম কিছুই হয় না। যদি আপনি মৃত্যুর পরে শান্তি চান তাহলে আপনাকে দুনিয়াতে ভালো কাজ করে আসতে হবে। মানে এখানে গুনাহ সহজে কারো মাফ করা হয় না, আর মৃত্যুর পরে জীবন খুবই ভয়ানক হয়। এটা বলেই নাকিরের চেহারা বদলে যায় আর তাকে খুবই ভয়ানক দেখাচ্ছিল, আর সুয়াদ খুব ভয় পেয়ে যায়। তখনই তার ঘুম ভেঙে যায়। মানে এটাও একটা স্বপ্ন ছিল। কিন্তু কিছুক্ষণ পরেই মনকার আর কাদের তার ঘরের বাইরে আসে, তাই এইবার সুয়াদ তাদের সাথে বাইরে যেতে সে বারণ করে দেয়। এরপর সুয়াদ যখন স্নান করতে যায় তখন তার বাবার ডেড বডি তার বাথটাবে দেখতে পায়। এটা দেখে সুয়াদ খুব ভয় পেয়ে যায়। যখন তার বাবার কাছে সে যায় তখন তার বাবা ভূত হয়ে যায় আর সুয়াদ খুব ঘাবড়ে যায়। তখন এন্দার এসে তাকে সামলে নেয়। অন্যদিকে নারমিন সেই মেয়েটার বাড়িতে যায় যেখানে তার মাও ছিল। সেও কথা বলতে পারতো না। মেয়েটা নারমিনের জন্য খাবার আনতে যায়। নারমিন এখানে সেই বোবা মহিলাটিকে সোয়াদের বাবা রূপে দেখতে পাই। তাকে একটা জিনের মতোই দেখাচ্ছিল। তখন পিছন থেকেও সেই মেয়েটাও নারমিনকে ভয় দেখাচ্ছিল। এইসব দেখে নারমিন এখান থেকে ভয়ে পালিয়ে যায়। কিন্তু আমরা দেখছিলাম এখানে মা ও মেয়ে দুজনেই নর্মাল ছিল। এইদিকে নারমিন বাড়িতে পৌঁছে যায় আর সোয়াদ এখানে আগের থেকে পালানোর জন্য তৈরি হচ্ছিল। এখানে একটা আমরা জিনিস নোটিস করি, এখানে প্রত্যেকটা ঘড়ি 5:35 দাঁড়িয়েছিল, আর এটার একটা বিরাট বড় সিগনিফিকেন্ট রয়েছে। এরপর তারা সেখান থেকে পালিয়ে তো আসে, মেন রাস্তাও পৌঁছে যায়, কিন্তু তারা বারবার একই জায়গায় পৌঁছে যাচ্ছিল। মানে 18, 19 আর 20 এই গ্রামের ভিতরেই ছিল। এখন তারা এইসব দেখে পাগলের মতন হয়ে যাচ্ছিল আর বুঝতে পারছিল না যে তারা কি করবে। তাই তারা ডিসাইড করে তারা সেই গ্রামে আবার ফিরে যাবে, আর সকাল হলে তারা সেই গ্রাম ছেড়ে দেবে। এখন তাদের না চাওয়া সত্ত্বেও আবার তাদের সেই গ্রামে যেতে হয় আর সেই ঘরেই যেতে হয়। সবাই যখন রুমে যায় তখন তারা এখানে অনেকগুলো ভূত দেখতে পায়। যখন তারা পালাতে চায় তখন তাদের এই ঘরের দরজা খুলছিল না, আর পেছনে অনেকগুলো ভূত চলে এসেছিল। তারা অনেক ভয় পাচ্ছিল, কিন্তু শকিংলি এখানে এফে ছিল না, তারা 3 জনই ছিল। তখনই বাইরে থেকে মুনকার আর নাকির চলে আসে। তারা সবাই তাকে সব কিছু বলে দেয় যা যা তাদের সাথে ঘটেছে। তখন নাকির বলছিল, আমরাও ঠিক এটাই চিন্তা ভাবনা করছিলাম, তাই আপনারা আমাদের পেছনে আসুন, আপনাদের আমরা সেফ জায়গায় নিয়ে যাব। আপনাদের ছেলে এফেও সুস্থ আছে, আপনারা সময় হলে তাকেও পেয়ে যাবেন। এরপর তারা দুজন তাদেরকে একটা জায়গায় এনে তাদেরকে বন্দি করে রাখে, যেখানে তারা অনেকগুলো ভূত দেখতে পাচ্ছিল, আর সাথে সাথে তাদের কাপড়গুলো চেঞ্জ হয়ে যাচ্ছিল। তখন মুনকার আর নাকির তাদেরকে অনেক প্রশ্ন করতে থাকে, যেন দুনিয়াতে এই কারণেই মৃত্যু হয় যেন সব কিছু একেবারে ধ্বংস হয়ে যায়। ভালো কাজ মন্দ কাজ এটা শুধু মানুষদের মধ্যেই হয়। তখন মুনকার বলে, যাদের হাত অন্যের রক্তে লাল হয়ে গেছে আর অন্যের সম্পত্তি হাতিয়ে নিয়েছে তারা কখনোই শান্তি পাবে না। আর বন্ধুরা, এইখানেই খোলা হয় মুভির আসল রহস্য। আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে সুয়াদের বাবা অনেক অসুস্থ ছিল আর তারা লাইফ সাপোর্টে রেখেছিল। তারা চিকিৎসা করাতে করাতে ক্লান্ত হয়ে পড়েছিল। তখন নারমিন সোয়াদকে একটা আইডিয়া দেয় যে তোমার বাবা বিছানায় পড়ে আছে, টাকাও নষ্ট হচ্ছে, সম্পত্তিও দিচ্ছে না, তাই তোমার বাবাকে আজ মেরে ফেলি, তাহলেই সব কিছু আমাদের হয়ে যাবে। আর উনি যদি আমার বাবা হতো তাহলে ঠিক আমি একই কাজ করতাম। ওয়াইফের কথা শুনে এন্দারও রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর এন্দার সুয়াদের বাবার লাইফ সাপোর্ট মেশিন অফ করে দেয় আর তারা কয়েকদিনের জন্য বাইরে চলে যায়, যেন এটা সবার মনে হয় এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। এইদিকে বর্তমানেও তারা খুব ভয় পেয়ে গেছিল আর আশেপাশে জিনভূত দেখে তারা আরও ভয় পেয়ে গেছিল। আর তখনই তারা জানতে পারে তারা এখানে শাস্তি পাওয়ার জন্য এসেছে, আর 3 জনই বাস্তবেই মরে গিয়েছে। এটার মানে তারা আগেই মরে গিয়েছিল। আসল ঘটনাটা হচ্ছে যখন তারা সেদিন 4 জনই বেরিয়েছিল তখন তাদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল আর সেখানে 3 জনই মারা গিয়েছিল, কিন্তু এফে বেঁচে ছিল। আর লোকজনেরা তাকে চিকিৎসা করার জন্য হসপিটালে নিয়ে গিয়েছিল। আর যখন তারা মরেছিল তখন ঠিক সময় ছিল 5:35। আর মুভির শুরুতে যে আমরা 3টা কফিন দেখেছিলাম
সেটা আর কেউ না, তাদের তিনজনেরই ছিল। আর একটা কথা নিশ্চয়ই শুনেছেন যে তাদের দম বন্ধ হয়ে আসছিল। এর আসল রহস্য হচ্ছে তারা রিয়েলিটিতে কফিনের মধ্যে ছিল, তাই তাদের এরকম মনে হচ্ছিল। তাদের শরীরে ঘা অন্য কোনো কারণে না, অ্যাক্সিডেন্টের জন্যই তাদের এরকম হয়েছিল। তাই এর এরকম কোনো সমস্যাই হয়নি, কারণ সে জীবিত ছিল। এখন যদি বলা হয় এখানে কোথা থেকে এলো, সেটা হলো তাদের বাস্তবের মধ্যে ছিলই না, তাদের মনের মধ্যে ছিল। আর আপনারা চিন্তা করছেন হয়তো আসলে এই গ্রামটা কি, তো এটা হচ্ছে মৃত্যুর পর মানুষ এই গ্রামেই আসে তাদের কর্মের শাস্তি ভোগ করার জন্য। আর এটা হচ্ছে মৃতদেরই গ্রাম, আর মৃত ব্যক্তিরা এখানে তাদের শাস্তি পাচ্ছিল। সত্যি বলতে এটা কোনো গ্রাম ছিল না, রিয়েলিটিতে এটা একটা কবরস্থান ছিল। এখানে মৃতরা ছাড়া আর কেউ জীবিত থাকতো না, আর তাই ম্যাপের মধ্যেও তারা এই গ্রাম খুঁজে পাচ্ছিল না। আর তাদের মোবাইলে এই কারণে সিগন্যাল পাচ্ছিল না, কারণ তারা কেউ জীবিতই ছিল না, কারণ তারা সবাই মারা গিয়েছিল। আপনি বেসিক্যালি এটাকে জাহান্নাম বা নরক ধরে নিতে পারেন। এরপর সব মৃত ব্যক্তিরাই তাদের উপর অ্যাটাক করে দেয়, আর তারা সব সময়ের জন্য এর শাস্তি ভোগ করতে থাকবে। আর মুভির এন্ডিংয়ে দেখতে পাই একজন লোক সেই 19 নম্বর গ্রামকেই খুঁজছিল, আর এই লোকটা অন্য কেউ ছিল না। ওই যে আমরা দেখেছিলাম দাফন করার পর জীবিত হয়ে গেছিল, সে নিজেও জানতো না তার মৃত্যু হয়ে গেছে। আর সেই ট্রাকটা তাকেও গ্রামের মধ্যে নিয়ে যায়, আর আমরা বুঝতে পারি যে তার সাথে কি হতে চলেছে। তখনই এইখানেই মুভির কাহিনী শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এইটাই ছিল হেলা কায়েব কয়ে টার্কিশ হরর মুভির গল্প। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সিনে বিএম স্ক্রিনকে সাবস্ক্রাইব করুন, লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানান। আজকে এই পর্যন্তই, পরে কথা হবে অন্য কোনো মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আলবিদা।